এক চোখেতে হাসন কাঁদে আর এক চোখে লালন আমার, এক চোখেতে হাসন কাঁদে আর এক চোখে লালন। গুরু তোমার বিরহে জ্বলে আমার বুকে আগুন আমার, এক চোখেতে হাসন কাঁদে আর এক চোখে লালন আমার, এক চোখেতে হাসন কাঁদে আর এক চোখে লালন। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন করে ভাঙে রে অন্তর। অচেনা এক জংলার পাখি যতন কইরা বুকে রাখছি, বুকের পাজর ভাইঙা সে যে সাজায় অন্যের ঘরে, সাজায় অন্যের ঘর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন করে ভাঙে রে অন্তর। আচ্ছা, লালন কন্যা মিম, হাউ ইট স্টার্টেড? আমি যখন প্রথম গান শেখা শুরু করি 2007-এ, আমার যা ওস্তাদ ছিলেন সঞ্জয় কুমার ওঝা, উনি আমাকে বলতেন যে আমার ভয়েসে লালন গান ভালো লাগে, বাট তখনও লালন কন্যা উপাধি তো পাইনি। এরপরে 19 সালে যখন, না 19 সালের আগে আছে, 18 সালে বাকেরগঞ্জে আমাকে একটা সংবর্ধনা দেওয়া হয়েছিল, তখন উপাধি দেওয়া হয়েছিল যে বাকেরগঞ্জের লালন কন্যা। সাইমন হোসেন তিনিও হচ্ছে গানের সঙ্গে জড়িত এবং তার অনেক স্টুডেন্ট, অনেক আমাদের বাকেরগঞ্জে একাধিক সংগঠনের সাথে সে যুক্ত, খুবই সংস্কৃত মনা লোক। তো উনি আমাকে বলেছিলেন, হঠাৎ করে আমি আছি এরকম সাংস্কৃতিক মিলন মেলা হয় আমাদের ওখানে প্রতি বছর, তিনিই করে থাকেন, তার হঠাৎ করে বললেন যে বাকেরগঞ্জের লালন কন্যা মিম। তো ওই ক্রেজটা থেকে শুরু। তারপরে 19 সালে যেটা একদম মোটামুটি হ্যাঁ ম্যাসিভ হয়ে গেল, 19 সালে আমার ভার্সিটিতে কিছু জুনিয়র গিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। তো আমার তখন খুব সিরিয়াসনেস, আমি পড়বো, পড়াশোনা করবো, আমি তো পড়াশোনায় খুব সিরিয়াস থাকি, আমি বেরটের হবো না, আমি কোনোভাবেই বেরোবো না। আর ভার্সিটির যে আমার খুব কাছের একটা ছোট ভাই ফাহিম, ও আমাকে ফোন দিল যে মিমাপু একটা গান করে দিয়ে যা প্লিজ প্লিজ। আমি গেলাম, যে দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উমায়ের ছেলে, ওমান ছেলেটার নাম ছিল, তো ওরা আসছে। তো আমি এখানে বসা, ও ওখানে বসা, লালচান ভাই আমি গান করছি, এরকম 2টা গান মনে হয় করছি, করে 3টা গানের সময় ও নিচ থেকে এরকম ভিডিও করতেছে, আমি দেখিও না যে ও ভিডিও করতেছে। মজার ব্যাপার, তার 1 সপ্তাহ আগে আমার 2টা ফোনই চুরি হয়ে গেছে বাসা থেকে। আমার ফোন হচ্ছে 4000 টাকা দামের একটা ফোন, যে ফোনে মেসেঞ্জারেও যদি 4-5 জন একসাথে টেক্সট করে তাহলে হ্যাং হয়ে যায়, ঠিক আছে? তো ও হচ্ছে আমাকে ট্যাগ করে ছাড়ছে, বাট আমি তো ফেসবুকে যাইতে পারতেছি না, কারণ আমার তো ভাই হ্যাং, সবকিছু দুনিয়াই হ্যাং। তো পরে আমাকে, এবং সেই ফোনের সাউন্ড সিস্টেমটাও ভালো ছিল না, সবসময় হেডফোন কানেক্ট করে রাখা লাগতো, কারণ 4000 টাকা দিয়ে নিয়েছি তখন, কারণ বাসায় বললে যদি এটা একসাথে 2টা ফোন চুরি হয়ে গেছে মানে কি রে ভাই, আর আমার পরীক্ষা। তো পরে ওই ভাই, আমার বড় ভাইয়া ফোন দিল, ফোন দিয়ে বললো তুই কি কোনো গান ছাড়ছিস, গানটা তো খুব যাইতেছে রে, অলমোস্ট 25,000 হয়ে গেছে। আমি বললাম 25,000, আমার তো 1000 হইলেই তো আমি খুশি। আর যদিও সত্যি কথা বলতে আমার যে প্রোফাইল ছিল, ওই প্রোফাইলে আমি কখনোই গান আপলোড করতাম না, খুব কম। আমার বন্ধু বান্ধব খুব বকা দিত যে তুই কোনো কম্পিটিশন অ্যাটেন্ড করিস না কেন, তুই হচ্ছে কোনো গান ছাড়িস না কেন, কোনো প্রোগ্রামের ভিডিও আমি আপলোড করতাম। তো আমি তো বলতেছি যে আমি তো কোনো গান ছাড়ি নাই। বলে কিন্তু ফেসবুকে তো আছে গান, এরকম উমায়ের নামে একটা ছেলে। তো পরে আমি খুব কষ্ট মষ্ট করে গেলাম, এবং ওই যে ভিডিওটায় কোনো একটা কমেন্টে আমার কোনো কানেকশন নাই, আমি একটা রিঅ্যাক্ট দিতে পারিনি, আমি কোনো রিপ্লাই দিতে পারিনি, আমি ইনফ্যাক্ট শেয়ারও করি নাই আমার প্রোফাইলে। সবাই যে শেয়ার করে করে আমাকে ট্যাগ করতেছে, ট্যাগটা আমি অ্যাপ্রুভ করেছি শুধুমাত্র, আমার প্রোফাইলে ওই গানের শেয়ারও নাই। তো ওই সময় ওই গানটা 27 লক্ষ মানুষ দেখেছিল, এবং ওই গানের ক্যাপশন ছিল লালন কন্যা। তখন এক নাগারে 27 লক্ষ মানুষ দেখলো যে লালন কন্যা। এবং তারপরে তো করোনা চলে আসলো 20 সালে,
বিশালে করোনা চলে আসার পরে আমি একটা পেজ খুললাম, বাসায় বসে কি করবো, তাহলে গান টান গাই, মানুষজন দেখুক। শেখ শাহরিন সুলতানা মিম নামে একটা পেজ খুললাম। খুব কষ্ট মষ্ট করে দেখি তাতে 200 পুজে না, হ্যাঁ ফলোয়ার্স না, একদম কারে গান শোনাবো। তো পরে আমি দেখলাম যে ইউটিউবে আমার গান কন্টেন্ট দিয়ে লালন কন্যা মিম লিখে সার্চ দিলে মানে অসংখ্য কন্টেন্ট। তখন আমার মনে হলো যে আমার গান আমারে মানুষ তাহলে এই নামে রিচ করতে ট্রাই করে। তখন আমি আর একটা পেজ খুলে দিল, ওই ফাহিম ছেলেটাই আমাকে একটা পেজ খুলে দিল করোনার সময়, যে আপু তাহলে দর্শক যেহেতু তোমাকে নিতে চাচ্ছে এবং তাহলে তো তোমার একটু দর্শকদের প্রতি দায়বদ্ধতা আছে, তুমি তো গান করোই, তাহলে বাসায় বসেই করো, কিন্তু করে করে এই পেজটাই ছেড়ো। ওই সময় তারপর লালন কন্যা মিম লিখলাম পেজ, নতুন আর একটা পেজ খোলা হলো এবং ওখানে গান দিতে থাকলাম ওই করোনার সময়ই। তারপরে আমার গানগুলো মানুষজন রিচ করতে শুরু এবং করলো। এটা খুব অদ্ভুত যে যেই নামে পাবলিক নিবে, মানুষ নিবে, ওই নাম থেকে বাড়ানোর কোনো উপায় নেই। হ্যাঁ, অনেকে আমাকে বলে হ্যাঁ তুমি লালন কন্যা মিম কেন লাগাইছো, নিজে নিজে কেন লাগাইছো? আরে ভাই আমি তো নিজে লাগাইনি, আসলে আমি নিজে লাগাই, আমি কেন নিজে 27 লাগাই? লক্ষ মানুষ জোর করে দিছে। আর আমি তো জানিও না। এবং তারপর থেকে আমি দেখলাম যে মানুষজন এটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। সঠিক। হ্যাঁ, তো আমার তো আসলেই লালন গীতির প্রতি একটা সফট ভালো লাগে। কর্নার আছে। তো এই দেখেন আমি এত বড় নাম হুমায়ুন কবির নীরব নিয়ে বসে আছি, আর যে আর গেল না নামের সামনে, হ্যাঁ, আর জেনে নাও, right? কিচ্ছু করার নাই। এই যে হুমায়ুন কবির দিয়ে আসলে কোনো কাম অনেকে নাই। চিনবেও বলে মনে হয় না, অনেকে চিনবেই না যে কে এই হুমায়ুন কবির ভাই। ইনফ্যাক্ট এটা কিন্তু হয় আমার ক্ষেত্রে, আমি আপনার নাম যখন মেসেঞ্জার অনেক সময় আপনার যখন টেক্সট করতে যাব হ্যাঁ। তখন আপনার আসল নাম ভুলে যায়, যে এই হুমায়ুন কবির তো মাথায় থাকে না, তখন খুঁজেও পাওয়া যায় না। এটা সত্যি, এটা খুব মুশকিল আসলে। আসলে মুশকিল। এই যে ধরেন আপনার আমার না মানে আপনাকে আমার অনেক ভালো লাগে, আপনার গান ভালো লাগে এবং আপনি একটু আগে বসে বসে গাচ্ছিলেন, গানটা না আপনার সাথে কেমনি যেন হয়ে গেছে ব্যাপারটা, মানে ইস্তার যে মানে আরোপিত শিল্পী লাগে না আপনারে, আপনার মনে হয় আপনি আসলে গানেরই মেয়ে। আমার কাছে আমি এটা অনেক জায়গায় বলেছি যে হয় না যে খুব কষ্ট হয়েছে, কম্পিটিশন করছি অনেক, তো শুধুমাত্র তো এখন মানুষ দেখে যে একটু গান করতেছি সফলতা আসতেছে, মানুষ তো এটা দেখতেছে, বাট ব্যর্থতার গল্প তো কম নেই, অনেক কেউ ব্যর্থতার গল্প। হ্যাঁ, তো এক একটা সময় মনে হয়েছে যে না আর পারবো না, গান ছেড়ে দিব। হ্যাঁ, আমি অনেকবার গান ছেড়ে দিয়েছি এবং আমার ক্যাম্পাসে ছেলে পান এসে মানে বলছে মিমাপু 2টা লাইন গাও, এরকম হয়েছে যে আড্ডায় এসে বলছে মিমাপু 2টা লাইন গাও। 7-8 মাস আমি কোনো ধরনের কোনো গান গাই না, আমি কি গাবোই না। কেন? সিরিয়াসলি আমি মানে অনেক সময় হয় না যে অভিমান থেকে, আর আমার জেদ খুব খারাপ, আমি খুবই অভিমানী। বলা যাচ্ছে না কথাগুলো, কিন্তু জিদ অনেক খারাপ। না, আমার জেদ করে খারাপ কিছু হয়নি এখন পর্যন্ত, যেটা সত্যি কথা। আমি ক্ষতি করলে নিজের উপরে করছি। নিজের উপরে করছি ভাই, আর কাউরে তো করি না। আমি নিজের ক্ষতি নিজে করি, আমি আর কাউরে ক্ষতি করি না। আমি রাগ হয়ে যায় আরেকজনকে বাড়ি মারতে পারি, আমি বাড়ি মারলে নিজের মাথায় মারি। তো হচ্ছে অনেকবার ছেড়ে দিয়েছি, কিন্তু কেন কি অভিমানে যে আমি গান গাবো না, আমার হচ্ছে না? না না কেউ স্টেজে ঝামেলা করছে না, তাহলে? ধরেন একটা ছোট্ট গল্প বলি। আমার বাসা হচ্ছে আমার তো জন্ম বেড়ে ওঠা বরিশালের। তাহলে বরিশালের ল্যাঙ্গুয়েজই বলে। আমি একটু ল্যাঙ্গুয়েজের ক্লাস করছিলাম বরিশালের ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তাই কইতেছি মোর জন্ম তো হচ্ছে ওইটি আছে বরিশালের মশপুর গ্রামে, এত আগের ইন্টারভিউতে কই গেলাম। তো আমি যখন গান শেখা শুরু করছি তখন দেখলাম যে সবাই গান শেখাতে শুরু করছে, এতে আমার কোনো দুঃখ নাই, আচ্ছা গান। কিন্তু মেন প্রবলেমটা হচ্ছে যে আমার আব্বু, সে হচ্ছে কুষ্টিয়ার লোক। না কুষ্টিয়ার লোক তো অবশ্যই, বাট আমার আব্বু চাইতো যে খুব আমি একবারে গানে প্রতিযোগিতা করে একবারে উল্টাই ফালাই দিব দেশ দুর্নই, এখানে সব প্রতিযোগিতায় মরে লই যেতে। তো জাতীয় শিক্ষা সপ্তাহ যখন হইতে তখন ধরেন জেলা উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে বিভাগ পর্যায়ে যাইতে হইতো। আমার গ্রাম থেকে বিভাগে হারমোনিয়াম টাইনে লই যাও খুব একটা মুশকিল আনলে, আসলে এর চাই মুশকিল আর কিছু আনলে না। তো একবার এরকম গেছি, উপজেলাতে 3টায় ফার্স্ট হয়ে গেছি। বরিশালে যাইয়া এক টিচার, সেও কিন্তু টিচার, হের আব্বু আব্দুরি কইতে আসছিল যে, এবং হের মাইয়া আর আমি এক লগেই গান শিখে এরকম হয়েছে যে কি প্রোগ্রাম করতে আসি, এবং তারা খুব আন্তরিক আব্বুর সাথে। আব্বু কইলো যে আমার মাইটা তো হারমোনিয়াম লইয়া পারে নাই, তো আপনার মাইডার পরেই তো আমার মাইডার গান, আপনি একটু হারমোনিয়ামটা দিয়েন বাজাইতে। হ্যাঁ কারে আব্বুরাতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে তো আমারই মেয়ে হ্যান ত্যান 700 ভাতের ফ্যান ট্যান বলে কোনো ব্যাপার না, চিল। যেই মাইক গান গাইতে গেছে উনি যাই দেয় মা, উনি হারমোনিয়াম অফ করে লক করে। আব্বু যাইয়া হাতটা ধরছে, ভাই আপনার তো বলছে, বলে আসলে এটা তো সম্ভব না, যার হারমোনিয়াম তার নিয়ে আসা উচিত, এটা একজন হারমোনিয়াম। আমার আব্বুর
মুখটা আমি এখনো এই মাত্র আমার চোখের সামনে ভেসে উঠলাম, আব্বুর ওই মুখটা, অসহায়ত্বের যে মুখটা আমি দেখতে পাই। আব্বু আমার সামনে এসে জাস্ট বললো, মা তুমি খালি গলায় গায়ে এসো, তুমি খালি গলায় গায়ে এসো। এবং আমার আব্বুর চোখ থেকে পানি ছলছল করতেছে, মানে এরকম অসহায়ত্বের চেহারা খুব কম দেখছি আমি আব্বু। কারণ লোকটা রীতিমতো বেইমানি করলো, মানে কথা দিয়ে কথা না রাখে, আগে থেকে বলতে হ্যাঁ বলতে দিব না, তাইলে আমি অন্য ব্যবস্থা করতাম, ইট ইজ, বা অন্য ব্যবস্থা না করলে আমি মেন্টালি প্রিপেয়ার থাকতাম যে না ভাই আমার খালি গলায় গাইতে হইবে। এমন তো না যে খালি গলায় গাই না। পরে এমন এক জাতীয় শিক্ষা সপ্তাহে জানি হারমোনিয়াম তবলা লাগবে, অন্যান্য যত প্রতিযোগিতায় গেছি আমি, এই যে বড় বড় প্রতিযোগিতায়, হ্যাঁ যায় খালি গলায় পারে না এই গান, আর হ্যাঁ হারমোনিয়াম প্রতিযোগিতা হারমোনিয়াম আর তবলা লাগবে। আর আমার পক্ষে সম্ভব ছিল না যে আমার মহেশপুর থেকে 2 জন টিচার নিয়ে যে হারমোনিয়াম তবলা ক্যারি করে একটা ফেরি পার করে, মানে মাঝে মাঝে ফেরি পার, হ্যাঁ দপদপিয়া ফেরি এলে আমি তো সে তুই গেছে কি দপদপিয়া জায়গার নাম। হ্যাঁ ওকে, বরিশাল জাননি কখনো? টাউনে গেছে একবার। আরে হর্সে ডাকি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনেই এখন দপদপিয়া সেতু। যাই হোক, ওই সময় ফেরি আসছিল। তো পরে আব্বু এসে বললো যে তুমি গাও, খালি গলায় গাও। খালি গলায় গাইলাম, খালি গলায় গাইয়া লাভ আছে, আর তো দেখতে হারমোনিয়াম মারতে হবে। এরপর হইলাম থার্ড, আজিব টিচার হইলাম থার্ড হওয়ার পর, তবে আমার খুব ভালো লাগে এখন, এটা আমি গর্ব করে কইতেছি না, এটা সত্যি কথা, যে জাগরে ফার্স্ট সেকেন্ড থার্ড বানাইছে একজনের নাম, মানে আমি জানতামই যে ফার্স্ট হবেই জেলায়, কোনোভাবেই এর ক্রস করা যাবে, কারণ সে বিশাল বড় মাপের শিল্পী, তাকে কোনোভাবেই ক্রস করা যাবে না, কারণ সে যে গান গাবে বিচারক হচ্ছে তার কাছেই শেখে এরকম। হ্যাঁ, তো আমি জানতাম যেটা ফার্স্ট হবে সে, কিন্তু এর কোনো নাম নাই এখন। হ্যাঁ, যে কোথায় আমার খুব দেখতে ইচ্ছা যে হারে মাইডে কোথায়, কারণ আমি ওই সময় যাইয়ে হেরে দেখতাম যে হারে এই মাইডের লোক তো আমি কিছুই পারবো না। আর এখন আমার দেখতে চাই যে আল্লাহ কই ভ্যানিশ হয়ে গেছে, কেন এরকম ভ্যানিশ কেন? পার্সিয়ালিটিতেও কিছু শেখার সুযোগ পায়নি মেয়েটা, আল্লাহ জানে। না ভালো গাইতে, কিন্তু খারাপ গাইতে না, কিন্তু ব্যাপারটা হইতেছে প্রত্যেকবারই ফার্স্ট হওয়ার মতো গাইতে না। এবং সে এতই কনফিডেন্ট, সে আইসে সবার সামনে আইসক্রিম খাইতে খাইতে দেখাইতে বলতো যে আমার আবার গান গাওয়ার আগে আইসক্রিম খেতে ভালো লাগে। মানে ওভার কনফিডেন্ট ব্যাপারটা, সে তো জানে রেজাল্ট তো আগেই হয়ে গেছে, রেজাল্ট দিয়ে তো সার্টিফিকেট তো আর আগে দেওয়া। যাই হোক, এগুলো কথা বলতে যাই না, বলতে গেলে মেলা রাসেল ভাইপার চললি। পরে আব্বু কিন্তু আমার লাইফে কোনো সেকেন্ড থার্ড সার্টিফিকেট আব্বু কিন্তু রাখে নাই। রিয়েলি আমার একদম একাডেমিক এন্ড গানের ক্যারিয়ারে আমার কোনো সেকেন্ড থার্ড সার্টিফিকেট নাই। আব্বু ওই সময় ওটা ছিঁড়ে ফেলেছিল যখন থার্ড এস। আব্বা লাভ ইউ ম্যান। এই না বলে বাপ। এবং আব্বু পরে এরকম হয়েছে যে ওই মেয়ের অনেক উপকারেও আমরা আসছি, আমিও আসছি, আব্বু আসছে, বাট ওই যে বললাম ব্যর্থতার গল্প, তো তখনও যে মনে হয়েছে যে আর যাবো না কোনোভাবেই যাবো না। হ্যাঁ, তারপর একটা রিয়েলিটি শোতে আসলাম, বরিশাল থেকে ফার্স্ট হয়ে আসলাম, খুব খুশি। ঢাকায় আসলাম, ঢাকায় এসে একদম হয় না যে কি বলে সেকশন দিয়ে দিল আমাকে, তুমি এই গ্রুপে গাবা, তুমি এই গ্রুপে গাবা। অনেক অনেক সেই যে রিয়েলিটি শো এর অনেক পরিচিত মুখ এখন ইন্ডাস্ট্রিতে রাজ করে বেড়াইতেছে এরকম। তো আমি একদম আচ্ছা ঠিক আছে গাবো, সমস্যা নেই। আমার গান গাইতে মানে বরাবরই ভালো লাগতো, আমি নার্ভাস ফিল করতাম কারণ এত লাইভ ক্যামেরা তো আসলে আমি কখনো দেখি নাই। আমার গান গাইতে ভালো লাগতো সবসময়। তো আমার যখন টাইম আসবে তখন আমার আম্মা হচ্ছে হসপিটালে, আমার বড় ভাইয়ের বিজনেস ট্যুরের জন্য কক্সবাজারে যেতেই হবে সেদিন। বড় ভাই উঠে গেছে প্লেনে, সে একা যায় নাই, ভাবি কেউ নিয়ে গেছে। আর আমরা কেউ প্রিপেয়ার ছিলাম না যে আম্মাকে তাৎক্ষণিক অপারেশনের জন্য বলবে। তো আব্বু তখন এইচএসসি চলে, আব্বু পরীক্ষা কমিটির চেয়ারম্যান, আব্বু আসতে পারবে না, আমি আর ছোট ভাইয়া ঢাকায়। এখন আমার সাথে আমার ছোট ভাইয়া ওই কম্পিটিশনে। ওখান থেকে আমার কল আসলো যে অপারেশন করতে হবে ইমিডিয়েটলি 6টায়। ওই সময় কি আসলে গান গাওয়া সম্ভব হতো? ওই সময় যখন আমি চলে আসলাম, আর আমার প্র্যাকটিস হয়ে গেছিল, প্র্যাকটিসে সবাই খুব প্রশংসা করতেছিল, আমিও বুঝতে কনফিডেন্ট ছিলাম, আমার কাছে মনে হয়েছিল যে আমি যাইতে পারবো। যখন গেট ছেড়ে চলে আসলাম তখন পিছন দিকে তাকালাম একবার, ছোট ভাইয়াও আমার দিক তাকায় আছে। তখন মনে হলো যে আল্লাহ বোধহয় চায় না, কারণ নাহলে আজকের দিনে আমার অপারেশনটা কেন হবে। তখন থেকে আর কোনো কম্পিটিশনে আমি অ্যাটেন্ড করতাম না, করিনি তখনের পর থেকে।
তখনও মনে হয়েছে যে আল্লাহ যখন চায় না, আচ্ছা ঠিক আছে আর গান গাবো না, দেখি কি হয়, গাবো না গান। এবং ওই টাইমটা আমার আম্মাকে আমি খুব কম দেখছি যে টানা বিছানায় শুয়ে আছে, দেখি নাই আমার এই লাইফে, আমি দেখি না। আমার বয়স অনেক, আল্লাহর রহমতে আম্মা সুস্থ স্বাভাবিক মানুষ, কিন্তু ওই সময় আমি 7 দিন আম্মাকে শুয়ে থাকতেই দেখছি। আমার শুধুমাত্র কথাই ছিল আম্মা শুয়ে আছে কেন, আম্মা তো সারাদিন কোনো কাজ নাই, ধরেন কোনো কাজ নাই, কিন্তু মোবাইলটা এখানে কেন, মোবাইলটা এখানে থাকবে, কাজটা মনে হয় এখানে রাখা উচিত। হ্যাঁ, আয়নাটা একটু সরালে মনে হয় ভালো লাগে, মানে আমার সারাদিন কাজ করতে খুব ভালো লাগে, তুর 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 করতে ভালো লাগে। হ্যাঁ, আমাদের মাগুলো আসলে এরকমই। আর সেই মানুষটা শুয়ে আছে, হ্যাঁ, সে নিজে কিছু করতে পারছে না, তাকে আমার এত অসহায় ফিল হচ্ছে যে আম্মারে আমার খাওয়াই দিতে হচ্ছে, ছোট ভাই খাওয়াই দিচ্ছে। এই ব্যাপারগুলা সোটা ছিল তখন আমার জন্য নেয়া। দিলাম যে আচ্ছা যাক, গানের উপরেই রাখ। আমার তো বরিশালটা। হ্যাঁ, গানের উপরেই রাখ, যত রাগ আমার হারা জীবন গানের উপরে আসলে। কিন্তু এত সবকিছুর ভিড়ে আমি দেখলাম যখন আমি একা, যখন আমার খুব বেশি মন খারাপ, যখন আমার কিচ্ছু নাই, আমার মনে হয় যে আমার পৃথিবীতে কিছুই নাই, আমার কেউ নাই, আমার কোনো বন্ধু নাই, আমার আত্মীয় নাই, স্বজন নাই, আমার কারো কাছে কিছু বলার নাই, তখন আমি দেখলাম যে এই গানটাই আমার আছে। সিরিয়াসলি, আমার যখন খুব বেশি মন খারাপ হয় আমি চিল্লায় পাল্লায় গান করি। তখন আমি দেখলাম যে আসলে গানকে আমি যতবার ছাড়ছি, গান আমাকে কখনোই ছাড়ে নাই, গানই আমার আঁকড়ায় ধরছে। সিরিয়াসলি, আমার এই যে এত লাইট ক্যামেরা, এত অর্গানাইজিং ওয়েতে আমি গান করি, কিন্তু আমাকে আপনি বাইরে ছেড়ে দেন, যে কোনো জায়গায় ছাড়বেন, আপনি বাজার হোক, ঘাট হোক, মাঠ হোক, যেখানে ছাড়বেন, আমার গান গাইতে কোনো প্যারা নাই। আমি দেখছি যে আপনি বিভিন্ন ক্যাম্পাসে, চায়ের দোকানে গান গাইতেছেন, হ্যাঁ, পিপল আর লাইকিং দ্যাট। একদম ফর্মাল গানের চেয়ে ওই গানগুলো মানুষ বেশি 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 নেই আসলে। তো ওটাই আমি বললাম যে ইভেন রাস্তার উপরে কই গান দেখলাম জানো, 300 ফিটটা কোন একটা রাস্তার মধ্যে গান গাইতেছেন আপনি। 300 ফিট 300 হ্যাঁ ফিট হ্যাঁ ছিল, হ্যাঁ, হ্যাঁ। আমার কাছে খুব মজা লাগছে, লাখ লাখ মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ এটা লাইক করতেছে। আমার কাছে মনে স্যারে এ তো স্টেজে গায়ে, ইটস ওকে, রাস্তায় গায় কেন? রাস্তায় গায়ে কেন? অনেকের কাছে আমি এটাও শুনছি যে মিম তুমি টিভিতে গান করো, এখন এই রাস্তাঘাটে গান গাওয়া, এই স্ট্রিট সিঙ্গার টিঙ্গার হলে তোমার ক্যারিয়ারে বাটা পড়বে, হ্যান হবে তেন হবে। তো আমার কাছে মনে হয় যে ভাই, গানটা শেষে তো তো মানুষের আমি তো গানটা করতেছি মানুষের জন্য, যেমনি হোক তেমনি হোক মানুষের কাছে পৌঁছানো হলো ব্যাপার। সঠিক হ্যাঁ, তো আমার যদি রাস্তার গান গায়ে যদি আমি মানুষের কাছে পৌঁছতে পারি, তাহলে রাস্তায় গাই, সমস্যা কি? সঠিক। আপনি আসলেই গানের, ওই গানটা গাবেন একবার, কোনটা? যেটি টয় গান ছিল। অবশ্যই। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন করে ভাঙে রে অন্তর। অচেনা এক জংলার পাখি যতন কইরা বুকে রাখছি, বুকের পাজর ভাইঙা সে যে সাজায় অন্যের ঘরে, সাজায় অন্যের ঘর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন করে ভাঙে রে অন্তর। হো হাসতে শেখায় যেই মানুষটা, তার হাসি নাই কেড়ে, সুযোগ পেলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে। হো হাসতে শেখায় যেই মানুষটা, তার হাসি নাই কেড়ে, সুযোগ পেলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে। যারে তুমি ভাবো আপন, তার তো নাই তোমায় প্রয়োজন, তোমার বুকে রাইখা মাথা খুঁড়তাছে কবরে, খুঁড়তাছে কবর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন করে ভাঙে রে অন্তর। হো 2 দিনের এই দুনিয়াতে থাকবে কদিন প্রাণ, তবে কেন স্বার্থের জন্যে মানুষ হয় বেঈমান। হো 2 দিনের এই দুনিয়াতে থাকবে কদিন প্রাণ, তবে
তবে কেন স্বার্থের জন্যে মানুষ হয় বেঈমান? যারে তুমি ভাবো আপন তার তো নাই তোমায় প্রয়োজন। বুকের পাজর ভাইঙা সে যে সাজায় অন্যের ঘরে, সাজায় অন্যের ঘর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন করে ভাঙে রে অন্তর। অচেনা এক জংলার পাখি যতন কইরা বুকে রাখছি, বুকের পাজর ভাইঙা সে যে সাজায় অন্যের ঘরে, সাজায় অন্যের ঘর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন করে ভাঙে রে অন্তর। দাবাই দিলেন পুরা। গানের কথাগুলো অনেক সুন্দর। অনেক অনেক জোস। আসলে মানুষ অনেক স্বার্থপর, আমরা প্রত্যেকটা মানুষ স্বার্থপর, ভয়ঙ্কর স্বার্থপর। একদমই, আসলেই তাই। স্বার্থ ছাড়া কেউ কারো কিচ্ছু কাছে করে কিছু না, নেই, কিচ্ছু না। একদম। জীবনে কখনো রিগ্রেট লাগছে যে এটা কেন করলাম? না, রিগ্রেট লাগে নাই। কেন কি, আমি যখন যেটা করি খুব মনোযোগ সহকারে, আমি জানি যে এটা ভুল ডিসিশনই হবে, আমি জেনে বুঝে দুইটার মধ্যে হয় না অপশন বাছি, আমি জানি যে এটা ধরলে এটা ঠিক হবে, কিন্তু আমি এটাই ধরবো। হ্যাঁ, আমার আরে ভাই এমসিকিউতে 4টা অপশন থাকে, আমি দুইটার মধ্যে কনফিউজ থাকি, এবং ওই দুইটার মধ্যে মানে 10, 20, 30, 40, 50, 60 এরকম করেও যদি আমি দেই, যেটা আমি ওটাই ভুল। মানে আমার লাইফে এই জন্য আমার কোনো রিগ্রেট নেই, কারণ আমি বুঝি যে আল্লাহ আমারে এই ভুল আর না এই ভুল আর সঠিক বিচার করার মতো দেয় নাই, আসলেই দেয় নাই। আমি কিন্তু মজা পাইছি জিনিসটাতে। তো এই জন্য আমার রিগ্রেট হয় না। কারণ আমি ভুলটা যখন করি তখন আমি খুব ডিসিশন নিয়ে নিই, খুব অনেকক্ষণ ভাবি, বুঝতেছি, হিসাব করতেছি, হিসাব টিসাব কষে তারপরে আমি ভুলটা করি। আমার রিগ্রেট হয় না, কিছু নিয়ে রিগ্রেট আফসোস হয় না, কারণ আমি যেটা করি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় অনেকক্ষণ চিন্তা করে অনেক সময় দিয়ে তারপর করি, তারপর ভুলটা করেন। ভুলটাই করি। আরে বাহ, কি আবার এরকম কিছু হয়েছে বাস যে ধরেন আপনি স্টেজে যাওয়ার জন্য টাকা নিছেন, অ্যাডভান্স নিছেন, গেছেন, তারপরে গান নেই? না, অ্যাডভান্স নিছি, এরকম হয়েছে, অ্যাডভান্স নিছি, বাট তারপরে প্রোগ্রামে ক্যান্সেল হয়েছে, এবং সেই অ্যাডভান্স আমার থেকে আর ফেরতও নেয় নাই। আল্লাহ, এরকম ভালো তো, ভালো, এটা ভালো। যদিও বাট কষ্ট, গান না গাইতে পারা কষ্ট, ওইখানকার দর্শকদের যে একটা এক্সপেকটেশন, আর আমারও তো থাকে, মানে আমার না সত্যি কথা বলতে সামনে যতক্ষণ দর্শক থাকে ভাল লাগে কি, আপনি আমার স্টেজ শো গুলো খেয়াল করছেন কিনা, যতক্ষণ না পর্যন্ত দর্শক বলে যে ভাই আর থাক, অতক্ষণ পর্যন্ত আমি করি। হয় না যে আমি 5টা বেশি গাবো না, আমি 6টা বেশি গাবো না, ম্যাক্সিমাম 7টা। লাস্ট যে প্রোগ্রাম করলাম আমি এই যে ঈদের মধ্যে মেহেন্দিগঞ্জে, আমি টানাই মনে হয় গান গাইছি 11টা 12টা, তারপর আবার নামছি, এবং আমার চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়তেছিল, এবং ভালো লাগতেছিল যে এত দর্শক এরা গান শুনতে চাইতেছে। আর আমার সবচেয়ে ভালো লাগে যে এই মানুষগুলো আমি একজনেরও চিনি না, আর দেখা হবে না কোনোদিন, আর কোনোদিন দেখাও হবে না, বাট এই মানুষগুলো আমাকে দেখার জন্য, আমার গান শোনার জন্য আমাকে ভালোবেসে এরা দাঁড়ায় আছে ঘন্টার পর ঘন্টা, বৃষ্টি তখন, বৃষ্টি উপেক্ষা করে। তো ব্যাপারটা অন্যরকম সুন্দর, এই ভালোবাসাটা আসলে কিছু দিয়ে মাপা যায় না। তো এই জন্য আমার প্রোগ্রাম ক্যান্সেল হলে খুব কষ্ট লাগে, কারণ আমি নতুন একটা জায়গা পেলাম না, আমি এক্সপেরিমেন্ট করতে পারলাম না, আমি ওইখানকার মানুষ দেখতে পারলাম না, জানতে পারলাম না। সবচেয়ে ভয় পান কিসে আপনি? এখন তো রাসেল ভাইপারে ভয় পাই, কারণ ফেসবুক খুললেই ভাই রাসেল ভাইপার। আর সবচেয়ে ভয় পাই আসলেই মানুষ ভয় পাই, আসলেই মানুষ ভয় পাই, কারণ আমারে কোনো কিছুতেই কাবু করতে পারে না। আমি খুবই সংগ্রামী, কিন্তু আমি কিন্তু ছোটবেলা থেকে দেখা গেছে যে রোগ শোক অনেক কিছু হয়েছে আমার লাইফে। আমার তো একবার এরকম হয়েছে যে বাজারের, আমার যেখানে থাকতাম সেখানে বাজারে সবাই দেখতে আসছিল যে বাংলাদেশের মেয়েটা বাঁচবে না, হারে সিরিয়াসলি। আমি এত কথা বলতেছি না, কথা বন্ধ হয়ে গেছিল আমার। কথা বন্ধ হয়ে গেছিল আপনার? আপনি তো মিনিটে 10টা করে কথা বলেন। না, আমার সর্বোচ্চ কথা বন্ধ ছিল 6 ঘন্টা, 6 ঘন্টা। এবং আমি কথা বলার জন্য খুব চেষ্টা করছিলাম, কারণ আমার আব্বু কান্না করতেছিল, আমার হাত ধরে চোখ থেকে পানি পড়তেছিল আব্বুর। হ্যাঁ, পালস চেক করতেছিল বারবার যে আমি বেঁচে আছি কি মারা গেছি। হ্যাঁ, তো এরকম দিনেও না
আমার খুব বেশি মানে আমি সার্ভাইভ করে গেছি, কিন্তু মানুষের এই যে দ্বিমুখী আচরণ, মানুষের আমি খুবই মানে কি বলবো নোংরামি। আমার কথা হচ্ছে যে মিথ্যা আমি বলি না তার, আমি তো সাধু না। হুম। মিথ্যা সবাই বলে, সবার জীবনে মিথ্যা আছে, বাট নোংরামি ব্যাপারটা আমার পছন্দ না। আমার কাছে মনে হয় যে আমার আশেপাশের মানুষগুলোর কাছে আমি নিজেকে যেরকম ট্রান্সপারেন্ট রাখতে পছন্দ করি, তারাও আমার কাছে সেভাবে ট্রান্সপারেন্ট রাখবে, কিন্তু ব্যাপারটা এরকম হয় না। এখন আর কেউ ট্রান্সপারেন্ট রাখতেই পছন্দ করে না, আর সবাই তো খোলসে বাঁচে। হ্যাঁ, একদম ফেক, এই ব্যাপারটা আমি নিতে পারি না। আর আমার যখন ধরেন আপনাকে আমি এরকম চিনি, Right. এখন আপনার কাছ থেকে আপনি আমাকে যেভাবে বিহেভ করেন, এই বিহেভিয়ার যদি ছিটে ফোটাও আমার কখনো মনে হয় যে ভাটা পড়ছে, হুম। ওটাই আমার খুব কষ্ট দেয় যে আল্লাহ তাহলে আমার দিকে আজকে আগের মতো করে তাকাইলো না কেন, আমি কি কোনো ভুল করছি, এটা নিয়ে আমার ওভার থিঙ্কিং হয়। সেখানে যদি তার পুরো দোস্তর আলাদা একটা চেহারা দেখি, আপনি তো ওভার থিঙ্কিং এর রানী তাইলে। আসলেই। তবে ওভার থিঙ্কিং করলেও আমি নিজেকে কোপ আপ করতে পারি পরিবেশের সাথে, কিন্তু মানুষের সাথে পারি না। গট ইট। বয়স বয়স স্বপ্ন দেখেন? প্রচুর। হুম। ভয়ের না, আমি উদ্ভট টাইপের স্বপ্ন দেখি ভাই। কেমন? আমার স্বপ্নগুলো খুব উদ্ভট। যেগুলো যেগুলো দেখি দেখা গেছে যে কিছু কিছু দেখে খুব মিনিংফুল আমার কাছে মনে হয়, সেগুলো আমি বলবো না। হুম। যেটা উদ্ভট গুলা, যেটা হচ্ছে যে ধরেন আমি ছাদ থেকে পড়ে গেছি, ওকে। এবং এটা এত সত্যি মনে হয় যে আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসে পড়ি। আবার দেখা বাইচে গেছে আসছি কেমনে? হ্যাঁ, আবার আর খুব সত্যি মনে হয়, মানে স্বপ্ন তো সত্যিই মনে হয় সবার, কিন্তু আমার আমি আসলে বুঝাতে পারবো না, খুবই উদ্ভট। 3D। হ্যাঁ, আবার হচ্ছে সাঁকো থেকে পড়ে গেছি, স্লিপ করে। আমার এত পড়ে যাবো কেন ভাই, লাইফে এত পড়ে যাইতে হবে কেন? আমি খালি স্বপ্নে দেখে আমি পড়ে গেছি, এবং আমার আম্মা বলে এটা নাকি দুর্বলতা থেকে হয়, ঘুম কম হলে হয়। ঘুম কম হইলে হয়, হ্যাঁ। বাহ, খুশি হলাম। শুনুন, ওই গানটা গাবেন আপনি? আপনি যেটা যে এক চোখে লালন, হুম 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 হুম। এটা আমার গানে কোনো সমস্যা নেই এটা তো। তো সারা জীবন গাইতে এটা কেন, আমার গানে কোনো সমস্যা নেই। তাহলে আমাকে এটা গাবেন, আর একটা হচ্ছে লাস্টে একটা স্যাড লালন গাবেন। এক চোখেতে হাসন কাঁদে আর এক চোখে লালন আমার, এক চোখেতে হাসন কাঁদে আর এক চোখে লালন। গুরু তোমার বিরহে জলে আমার বুকে আগুন আমার, এক চোখেতে হাসন কাঁদে আর এক চোখে লালন আমার, এক চোখেতে হাসন কাঁদে আর এক চোখে লালন। এক পথে পরে জগৎ জোহরা সুখেরি আলো, আর একটা পথ নাই রে চেনা আধারে কালো। এক পথে পরে জগৎ জোহরা সুখেরি আলো, আর একটা পথ নাই রে চেনা আধারে কালো। আমি জানি গুরু তুমি আছো সেই না পথে, আমি জানি গুরু তুমি আছো সেই না পথে। আমি পাগল সব ছেড়েছি তোমায় ভালোবেসে আমার, এক চোখেতে হাসন কাঁদে আর এক চোখে লালন আমার, এক চোখেতে হাসন কাঁদে আর এক চোখে লালন। হাসনের মাটির পিঞ্জিরায় কান্দে আমার মন, লালন বলে ভোলা মনে রে সোপে দে এখন। হাসনের মাটির পিঞ্জিরায় কান্দে আমার মন, লালন বলে ভোলা মনে রে সোপে দে এখন। আমার হৃদয় দিলাম গুরু তোমার চরণ তলে, তুমি আমায় গ্রহণ করো, শুদ্ধ করো মোরে আমার,
এক চোখেতে হাসন কাঁদে আর এক চোখে লালন আমার, এক চোখেতে হাসন কাঁদে আর এক চোখে লালন। গুরু তোমার বিরহে জ্বলে আমার বুকে আগুন আমার, এক চোখেতে হাসন কাঁদে আর এক চোখে লালন আমার, এক চোখেতে হাসন কাঁদে আর এক চোখে লালন। সুর আপনার গলায়, মাশাআল্লাহ Thank you. মাশাআল্লাহ। আপনি একটা স্যাড শোনাবেন? হ্যাঁ শোনাই, আর কি করবো? গান কষ্ট পাচ্ছেন না, আমার তো গান গাইতে সমস্যা না, গান গাই, খালি গান হবে, গান। হ্যাঁ, লালন গীতি। স্যাড গান। ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভবে, কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো মনের পাখি একবার মওলা বলো, মনের পাখি। ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভবে, কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো আল্লাহ বলো মনের পাখি একবার মওলা বলো, মনের পাখি। আল্লাহ বলো আল্লাহ বলো মনের পাখি একবার মওলা বলো, মনের পাখি। হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু নাই, ঘরের বাহির করবে সবাই। হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু নাই, ঘরের বাহির করবে সবাই। কে বা আপন পরকে তখন, কে বা আপন পরকে তখন, দেখে শুনে খেদে ঝরে আখি। আল্লাহ বলো আল্লাহ বলো মনের পাখি একবার মওলা বলো, মনের পাখি। আল্লাহ বলো আল্লাহ বলো মনের পাখি একবার মওলা বলো, মনের পাখি। গোরের কিনারে যখন লয়ে যায়, কাঁদিয়ে সবাই পরান্তা যেতে চায়। গোরের কিনারে যখন লয়ে যায়, কাঁদিয়ে সবাই পরান্তা যেতে চায়। লালন বলে কারো গোরে কেউ না যায়, লালন বলে কারো গোরে কেউ না যায়। গোরে থাকিতে হয় মন একাকী। আল্লাহ বলো আল্লাহ বলো মনের পাখি একবার মওলা বলো, মনের পাখি। আল্লাহ বলো আল্লাহ বলো মনের পাখি একবার মওলা বলো, মনের পাখি। ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভবে, কেউ কারো নয় দুঃখের দুঃখী। আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ বলো
মনেরে পাখি একবার মওলা বলো, মনেরে পাখি আল্লাহ বলো, আল্লাহ বলো, আল্লাহ বলো, মনেরে পাখি একবার মওলা বলো, মনেরে পাখি। क्या बात है, क्या